জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। দর্শক, গত ২ দিন হঠাৎ করেই যেন পরিস্থিতি কেমন যেন হয়ে গেল। এইটার আসলে বিবরণটা কিভাবে কি দিব বোঝা যাচ্ছে না। চারিদিকে বিভিন্ন কথা, চারিদিকে বিভিন্ন কথা, এটাই আমাদের জাতীয় চরিত্রই বলা যায় যে আমরা অনেক বেশি অতিকথন পছন্দ করি। সেটা যেটা হয় সেটা হলো যে আসল কথার চেয়ে নকল কথাগুলো অনেক বেশি ঘুরে বেড়ায়। আমরা নকল কথার মধ্যে একবার শুনছি যে সরকারের পরিবর্তন হয়ে যাচ্ছে, আবার শুনছি যে নির্বাচনের জায়গাটি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, নির্বাচন হবে কি হবে না। আবার দেখছি ঢাকার রাজধানী সহ ঢাকার বিভিন্ন জায়গায় বেশ কিছু চোরা গুপ্তা ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সুবিধাভোগী, পুরো ১৭ বছরের সুবিধাভোগী এবং বিপুল অঙ্কের টাকার মালিক হয়েছেন যেসব সাংবাদিকরা, তারা হঠাৎ করে ফেসবুকে খুব বেশি অ্যাক্টিভ হয়েছেন। হঠাৎ করে তারা অনেক বেশি নসিহত করছেন। খুব ভালো যে দেশ এবং দেশের জন্য, যেটি তারা ১৭ বছরে আওয়ামী লীগকে কোনো সমালোচনা বা আওয়ামী লীগের কোনো ভুল ধরিয়ে দেখতে পারেনি। এই সব কিছুই পরিবর্তন ঘটছে। সেই ঘটার মধ্যেই এই ভিপি নূরের যে উপর হামলা, সেই হামলার ঘটনাটি ঘটল এবং আমরা দুটি সংবাদ পেলাম। এগুলো অসমর্থিত সূত্রে এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। একটি সংবাদ প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছে, কিন্তু আমরা জানি না, সাক্ষাৎ করতেই পারেন তিনি। তারা দুইজনই দেশের দুটি অন্যতম প্রধান প্রতিষ্ঠানের প্রধান। তারা আলোচনা করতেই পারে, দেখা করতেই পারেন। এবং রাষ্ট্রপতির সাথে আরও দুইজন সেনা অফিসার, চেপদস্থ অফিসার, তারা দেখা করেছেন। এই সব কিছু মিলিয়ে আমরা আজকের যে বিষয়, সেই বিষয়ের নাম রেখেছি অস্থির সময়। এমন অস্থির সময় বাংলাদেশের ইতিহাসে এর আগেও এসেছে। এই অস্থির সময় কীভাবে আমরা পার করব সেটি জন্য অপেক্ষা করতে হবে। আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য আছে গণ-অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক, ৩ দলের সাথে বৈঠকে বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র, আওয়ামী লীগ ফেরানোর জন্য অভিযোগ ২ উপদেষ্টার। সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের সময়ও এই ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি, যেটা দুঃখজনকভাবে হয়েছে। এবং সেই জায়গা থেকে অবশ্যই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তে এবং সরকারকেই এটার সমাধান করতে হবে। এবং জাপার রাজনৈতিক অধিকার প্রশ্নে কঠোর অবস্থানে রিজভী। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত দুর্বল হবে, মন্তব্য তারেক রহমানের। সঙ্গত কারণেই অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হতে থাকবে। জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। ধীরে পরিবর্তন হচ্ছে নূরের শারীরিক অবস্থা, জানালেন চিকিৎসক। বিদেশে নেয়ার দাবি গণ-অধিকার পরিষদের। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, প্রভিসি প্রক্টর সহ আহত অর্ধশতাধিক, ১৪৪ ধারা জারি। ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবে লাইভ হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। হাসান আল মামুন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে জানতে চাই, এই মুহূর্তে এই সাবেক ভিপি নূরের কি অবস্থা, কি পরিস্থিতি তার শারীরিক? জি, ধন্যবাদ আপনাকে। সহ আলোচক হিসেবে সাকিব ভাই আছেন। আসলে আজকে আমি সারাদিনই হসপিটালে ছিলাম। তো সার্বিক যে পরিস্থিতি, নূরের সাথে 2 বার কথা হয়েছে। তো সেখানে মেজর যে সমস্যাটি হয়েছে, নূরের আসলে এই যে নাকের ভেতরের হাড়টা ভেঙে গেছে, যার ফলে এটার ইনফেকশনটা চোখে ছড়িয়ে গিয়েছে। 2 চোখেই সে এখন আর দেখতে পাচ্ছে না, অনেক অংশেই তাকাতে পারতেছে না।
আর মাথার এই পাশে তার একটা বড় ধরনের ইনজোর্ড হয়েছে, মোটামুটি একটা ফাটল ধরেছে এখানে। এই পুরোটাই হয়েছে লাঠিচার্জের উপর। সেনাবাহিনী এবং পুলিশ মিলে যৌথভাবে যে লাঠিচার্জ করেছে, এবং তার ওয়াইফের সাথে কথা বললাম, একটু কিডনিতেও একটু ইনফেকশন তৈরি হয়েছে এই ব্যথার কারণে বা যে কোনো কারণে। তো এই হচ্ছে তার সার্বিক পরিস্থিতি। তো আমরা আসলে আজকে দাবি জানিয়েছি যে নূরের যে এই যে নাকের যে সার্জারিটা, এটা আসলে বাংলাদেশের যে বর্তমান চিকিৎসা ব্যবস্থা আছে, এটা সবচাইতে ভালো হচ্ছে বিদেশে সার্জারি করাইলে, এটা প্লাস্টিক সার্জারি বা যে কোনো কিছু করাইলে সেটা সবচেয়ে ভালো হবে। আর নয়তো এই ইনফেকশনটা মানে দীর্ঘদিন পর্যন্ত এটা থেকে যাবে। তো এই হচ্ছে তার সার্বিক পরিস্থিতি আর কি। আচ্ছা, আপনি সেদিন ছিলেন সেখানে? হ্যাঁ, আমি ছিলাম। আচ্ছা, আমরা ছোট্ট করে জানতে চাই যে আমরা দেখলাম যে ভিপি নূর সেখানে বসে আছেন, হঠাৎ করে এসে এটা ভিডিওটা দেখলাম, পরে এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। কেন এখানে আসলে এরকম মারামারির ঘটনা কেন ঘটলো? এখানে আসলে আমরা মানে পূর্ব কর্মসূচি অনুযায়ী এখানে আমরা বিক্ষোভ সমাবেশ এবং তার পরবর্তী সময়ে একটা মিছিলের আয়োজন করেছিলাম। এটা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। তো সেই কর্মসূচিটা আসলে এটা জানা আসলে উচিত। পল্টনে, পুরানা পল্টনে আলরাজি কমপ্লেক্স রাস্তার হচ্ছে পূর্ব দিকে, আর আপনার কাকরাইল মোড়ের এই পাশে হচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয় পার্টি অফিস। তো আলরাজি কমপ্লেক্স তো আরেকটু সামনে, সামনে। তো আমরা এই মিছিলটা পল্টন হয়ে 0 পয়েন্ট হয়ে আমরা কাকরাইল মোড় দিয়ে আমাদের পার্টি অফিসে, বিজয়নগর পানির ট্যাঙ্কির এখানে আমাদের পার্টি অফিসের সামনে এসে শেষ করব। তো আমরা যখন মিছিলটা নিয়ে কাকরাইল মোড় দিয়ে যাচ্ছিলাম, তখন সেখানে দেখলাম যে 300-400 মানে জাতীয় পার্টির নেতাকর্মী সেখানে লাঠিসোঁটা নিয়ে তাদের পার্টি অফিসের সামনে অবস্থান করছে। কেন, জাতীয় পার্টির কোনো কর্মসূচি ছিল না? জাতীয় পার্টির কোনো কর্মসূচি ছিল না। পরবর্তী সময়ে আমাদের নেতাকর্মীরা, আমি, নূর, রাশেদ সহ আমরা মিছিলের সামনে দিয়ে আমরা এগোচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে পেছন থেকে শব্দ হলো, এই পার্টি অফিস থেকে, জাতীয় পার্টির পার্টি অফিস থেকে এসে আমাদের পিছনের যে নেতাকর্মী ছিল তাদের উপর অ্যাটাক করছে। আমরা তো সামনে আগায় গেছি, তখন আসলে তারা আবার এদেরকে, আমাদের এই নেতাকর্মীদেরকে পিটিয়ে ইটপাটকেল শুরু হলো। তো আমরা আবার ঘুরে দেখলাম যে পরিস্থিতি আসলে কি হয়েছে এখানে। তখন আমি আসলাম, এসে নিবৃত্ত করার চেষ্টা করলাম, কিন্তু ওই জাতীয় পার্টির নেতাকর্মীরা কোনোভাবেই নিবৃত্ত হয় নাই, আমাদেরকে মানে এক প্রকার ধাওয়া দেওয়ার মতো। আপনারা কি জাতীয় পার্টিকে নিয়ে কোনো স্লোগান দিয়েছিলেন তাদের বিরুদ্ধে বা কিছু? আমাদের যে বিক্ষোভ কর্মসূচিটা ছিল, সেই কর্মসূচির শিরোনামই ছিল যে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোসর 14 দলের রাজনীতি নিষিদ্ধ করা। অর্থাৎ তারা টার্গেটেই নিয়েছে যে এই প্রোগ্রামটা এরা এখানে করেছে, সুতরাং এদেরকে আজকে আমাদের সাইজ করতে হবে, এদের উপর হামলা করতে হবে। পরবর্তী সময়ে সেখানে সেনাবাহিনী আসে, সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আসলে আমি আমাদের নেতাকর্মীদেরকে, নুরুল হক নূর, আমি সহ আমরা মানে আমাদের নেতাকর্মীদেরকে আমাদের অফিসের দিকে নিয়ে যাই। পরবর্তী সময়ে এখানে যে জিএম কাদের ছিল, তার মানে পরিকল্পিতভাবে জিএম কাদের আগে থেকে এসে এখানে অবস্থান করেছেন পার্টি অফিসের ভিতরে, এবং ওনার নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছে। পরবর্তী সময়ে আমরা আমাদের নেতাকর্মী নিয়ে পার্টি অফিসে চলে যাওয়ার পর সেখানে আমরা সন্ধ্যার পরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করি। সেই সংবাদ সম্মেলন চলাকালীন অবস্থায় সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ হামলা হয়েছে আমাদের উপর, লাঠিচার্জ হয়েছে, যে ভিডিওটি সামাজিক মাধ্যমে সব জায়গায় ভাইরাল হয়েছে। তখন কেন লাঠিচার্জ বা করলো? হ্যাঁ, এটা জানতে চাই, এটা একদম পরিষ্কার করেন যে আপনারা কোন উস্কানি দিয়েছিলেন বা সংবাদ সম্মেলন কেন? এটি হচ্ছে না, আমি বলি আপনাকে, যেহেতু জাতীয় পার্টি আমাদের উপর প্রথমে অ্যাটাক করেছে, তো সুতরাং আমাদের নেতাকর্মীরা তো এখান থেকে চলে আসবে না, তারাও পাল্টা কিছু অ্যাটাকের চেষ্টা করেছে। চেষ্টা করলে উভয় পক্ষকেই সেনাবাহিনী সেখানে নিবৃত্ত করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের নেতাকর্মীরা এদিকে যখন চলে আসে, তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা আবার আমাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া দিলে সেনাবাহিনীর লোকজন পরবর্তী সময়ে এই জাতীয় পার্টির সাথেই আমাদের অফিসের সামনে চলে যায়, এবং সেখানে গিয়ে সংবাদ সম্মেলনরত অবস্থায় আমাদের উপর কিন্তু অ্যাটাক হয়। এখানে আমাদের নেতাকর্মীরা এসে তারপর এই পার্টি অফিসের সামনে অ্যাটাক করেছে, বিষয়টা এরকম না। এই যে পরের যে মুভমেন্টটা, আপনি তো রাজনীতি করেন, আপনি জানেন, সেই মুভমেন্টটা কি কোনো মতেই সাধারণ মুভমেন্ট বলে মনে হয়েছে নাকি না? এই যে সেনাবাহিনী সদস্যদের কে উস্কানি দিয়ে এই ইয়েটা শুরু করে দিয়ে তারা সরে যাওয়া, এরকম কিছু? আমাদের যেটা ধারণা, নুরুল হক নূর অলরেডি আমার সাথে বিষয়টি শেয়ার মানে করেছে। প্রত্যক্ষ দর্শনে আপনার কি ধারণা? না, প্রত্যক্ষ কোনো দর্শনে প্রেডিকশন চাচ্ছি না। না, এটা প্রত্যক্ষ দর্শনে এটি সরাসরি সেনাবাহিনীর
মদদে, মানে তাদের ইচ্ছাকৃতভাবে না, এটি পরিকল্পিত। সেনাবাহিনীর মদদের জিনিসটা হলো যে আমি একটা কথা বলি, সেটি হলো যে কোথাও যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেটি তো সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে, তারা হ্যাঁ, সেটা নিয়ন্ত্রণ নিবৃত করবে করার সেই এবং সক্ষমতা তারা আছে। লাঠিচার্জ করবেই। ওকে, এখন আমি জানতে চাচ্ছি জিনিসটা কি এরকম যে জাতীয় পার্টির নেতারা আগেই এটা চিন্তা ভাবনা করে রেখেছিলেন যে আমরা ধাওয়া দিব, এক ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে আমরা সরে যাব, তারপর কারণ সেনাবাহিনী কিন্তু জানে না যে কে জাতীয় পার্টির কর্মী আর কে তার পক্ষে এতটা ক্লিয়ার হওয়া না সম্ভব না, না। এটা আপনার একটা ভুল কনসেপ্ট। কারণটা হচ্ছে যেখানে নুরুল হক নূর উপস্থিত আছেন, তার নেতাকর্মী সহ, নুরুল হক নূরকে চিনেন না এই ধরনের সেনা অফিসার কিংবা সেনাবাহিনীর কোনো সেখানে সদস্য তো আছেন বড় বলে অফিসার আমার মনে ছিল হয় না। নাই। বড় অফিসার কি ছিল? হ্যাঁ, বড় অফিসার ছিল রাকিবের নেতৃত্বে। ঠিক আছে, রাকিবের আমরা নেতৃত্বে এই ঘটনা আমরা ঘটেছে, এই বিষয়ে সেটি পরিষ্কার। বুঝতে পারছি। ঠিক আছে, সেনাবাহিনী তো আইএসপিআর থেকে একটা বিবৃতি দিয়েছে। এরপরের জায়গাটি আমি সাকিবের কাছে আসতে চাই। সাকিব গেল 15-17 বছরে যে আন্দোলনটা মাহমুদুর রহমান মান্না এবং আপনারা করলেন, সেই জায়গাতে ঠিক এই মুহূর্তে এসে আপনার কি মনে হচ্ছে এই গতকালকের ঘটনা? ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা শুনছেন। আমরা যে লড়াইটা করেছি শেখ হাসিনার স্বৈরাচারী 15.5 বছরের শাসন আমলের বিরুদ্ধে, সেই লড়াই তো আমরা 1 বছর আগে বিজয়ী হয়েছে, কিন্তু এই বিজয়টাকে ধরে রাখার যে চেষ্টা, সেই চেষ্টাটা আমরা সম্ভবত যতটা করা দরকার ছিল সেটা করি নাই। 5 আগস্টের পর থেকেই আমরা মোটামুটি বলা যেতে পারে যে দলীয় এজেন্ডাকেই সামনে বেশি করে নিয়ে এসছি। জাতীয় এজেন্ডা আন্দোলনগুলো করেছিলেন জাতীয় এজেন্ডায়। হ্যাঁ, ওই একটা কথা আমি বলি, হয়তো রিপিটেশন হবে, বারবার কথাটা বলি। অভ্যুত্থান চলাকালীন সময় কি হয়েছে? রাস্তায় ধরুন আমি দাঁড়িয়েছি, আমার পাশে আরেকজন এসে দাঁড়িয়েছে, হাসানুল মামুন দাঁড়িয়েছে, পাশে তৌহিদ ভাই দাঁড়িয়েছে, এভাবে হাজার মানুষ হয়ে গেছে। আমরা কেউ কাউকে জিজ্ঞেস করি নাই যে আপনার ধর্ম কি, আপনার মত কি, আপনার দলীয় মতাদর্শ কি, আদর্শ কি, কিছু জিজ্ঞেস করি নাই। আমরা একসাথে লড়াইটা করেছি। ওই যে মুহূর্তটা, ওই মুহূর্তটা আমরা 5 আগস্টের পরপরই হারিয়ে ফেলেছি। ওই মুহূর্তটা ধরে রাখা দরকার ছিল। ওই মুহূর্তটা 15.5 বছরের শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলই আসলে তৈরি করে দিয়েছিল, আমাদের পুরো গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল ওই রেজিমের বিরুদ্ধে। ওই মুহূর্তটাকে আমরা ধরে রাখতে পারতাম যদি, তাহলে অনেক কিছু আসলে করা যেত, আজকের এই পরিস্থিতি আসলে আসতো না। জাতীয় পার্টির কথা বলা হচ্ছে, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোসর যারা ছিল, আওয়ামী লীগকে 15.5 বছরের যারা টিকে রেখেছিল। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর? অবশ্যই, মানে স্বৈরাচারী শাসনের দোসর। অর্থাৎ মানে আওয়ামী লীগের চেয়ে একটু খারাপে একটু কম, মানে একটু ভালো আর কি। আওয়ামী লীগ অনেক খারাপ হলে জাতীয় পার্টি একটু কম খারাপ, এরকম? না, আওয়ামী লীগের আমি আগের ইতিহাসে যাচ্ছি না, আমি যদি শেখ হাসিনার এই শেখ হাসিনার আওয়ামী লীগের কথাই বলছি। জি, শেখ হাসিনার আওয়ামী লীগ যতটা খারাপ, জাতীয় পার্টি অতটা খারাপ না, তারা দোসর আর কি। অতটা খারাপ হয়ে উঠতেই পারে নাই, কারণ তাদের যে শক্তি, সেই শক্তি ধরেন জনগণ তো সেই মানে এরশাদকে প্রথম যখন সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 90 যখন এরশাদের পতন হয়, তার মধ্য দিয়ে আসলে জাতীয় পার্টি শেষ হয়ে গেছে। কপালে যে অভ্যুত্থানটা জুটেছে, তার আগেই এরশাদের কপালেই অভ্যুত্থান জুটেছে, অভ্যুত্থান জুড়ে ছিল, কিন্তু তখন তাহলে সেই ক্ষেত্রে জাতীয় পার্টি নিজেই একজন স্বৈরাচার এবং ফ্যাসিস্ট আগেই হয়েছে, আগেই জনগণ তাকে নাম দিয়েছিল। এখন ফ্যাসিস্টের দোসর কি? সে নিজেই ফ্যাসিস্ট। সমস্যাটা হয়েছে কি, ধরেন প্রথম স্বৈরাচার এই সেই হিসেবে। তো এখানে বিষয়টা হয়েছে যেটা, সেটা হলো যে 86 নির্বাচনে আওয়ামী লীগ গেছিল, তার সাথে ওখানে জামাত ইসলামী গেছিল। ওই সময় কিন্তু লেজিটিমেট করার জন্য গেছিল ইলেকশনকে। ফলে স্বৈরাচারের তখনকার দোসর আবার যদি আমরা বলি, তাহলে আওয়ামী লীগ এবং সেই হিসেবে এখন জামাত ইসলামী, তারা কিন্তু তখন তাকে আবার আর গেল 17 বছরে জাতীয় পার্টি হলো, জাতীয় পার্টি আবার আওয়ামী লীগকে অর্থাৎ ওই তারা একইভাবে মোটামুটি vice versa। বন্ধুত্বের জায়গাটা তাদের দীর্ঘ। হ্যাঁ, ওই সময়ে যখন স্বৈরাচার হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়েছিল হুসেইন মোহাম্মদ এরশাদ এবং তার দল জাতীয় পার্টি, তখন শেখ হাসিনার আওয়ামী লীগ কিংবা পাশাপাশি 86 নির্বাচনে তখন জামাত ইসলামী যেভাবে তাদেরকে সার্ভ করেছে, একইভাবে শেখ আবার হাসিনা বক্তব্য দিয়েছিলেন এই নির্বাচনে যারা যাবে তারা হবে জাতীয় বেঈমান। তার কয়েকদিন পরে তিনি আবার নির্বাচনে গেছেন, অর্থাৎ তিনি যে জাতীয় বেঈমান সেটা তিনি তখনই তো আসলে পরিষ্কার করেছেন। এখন বিষয়টা হলো কি, যারা তাকে মানে ওই শাসনামলকে লেজিটিমেট করতে গেছে, তারাই তো পরবর্তীতে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত দল হিসেবে ছিল। মানে তারা সেই দায়টা ঋণ শোধ করার জন্য শেখ হাসিনাকে লেজিটিমেট করেছে। না, আমি আরেকটা কথা বলি, সেটা হলো যে 90-এর পরে এরশাদকে পালিয়ে যেতে হলো না, কারণ এই হাসিনার আওয়ামী লীগ তো তারপরে বাংলাদেশের রাজনীতিতে টিকে গেল, প্রাসঙ্গিকভাবে টিকে গেল 90-এর পরে।
কারণ তারপরে তারা আবার ওই মানে 3 জোট মিলে যে লড়াইটা, ওই লড়াই চলে আপনার এই এসেছিল। তথ্য থেকে একটা মজার জিনিস আমার ঠিক এই মুহূর্তে মনে হলো যে জিনিসটা এরকম যে এরশাদ তখন ব্যাকফুটে চলে গেল, আওয়ামী লীগ এসে এরশাদকে বাঁচিয়ে নিয়ে আসলো, বাঁচিয়ে নিয়ে আসলো। যেটা এখন কি এরকমের কোনো সুযোগ হচ্ছে নাকি? না, এখন এরকম ওই যে উল্টা জিনিস। ওই কথাটাই বলছি যে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম 5 আগস্ট পর্যন্ত, ওইভাবে তো ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে এগুলো নিয়ে আমরা একই সাথে লড়াই করতাম। আল রাজি কমপ্লেক্সের সামনে যে সংবাদ সম্মেলনে নুরুল হক নূরের উপরে হামলা হলো, ওই জায়গাতে তো শুধু নুরুল হক নূরের থাকার কথা ছিল না, ওখানে তো মাহমুদুর রহমান মান্নারও থাকার কথা ছিল, ওখানে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের থাকার কথা ছিল, নাহিদ ইসলামের থাকার কথা ছিল, তাই না? যদি 5 আগস্টে যে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম সেটা যদি থাকতে পারতাম, কিন্তু আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এই কারণেই নুরুল হক নূরের উপরে হামলা হয়েছে। কালকে হাসান আল মামুনের উপরে হইতে পারে, পরদিন মাহমুদুর রহমান মান্নার উপরে হইতে পারে, সাকিব আনোয়ারের উপরে হইতে পারে। ফলে এই জায়গাটা আসলে আমরা তৈরি করেছি। সত্যি কথা বলতে এই জায়গাটা আমরা তৈরি করেছি। এখনও যদি আমরা এটা উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের জন্য সামনে হয়তোবা আরও খারাপ কিছু অপেক্ষা করছে। কারণ এখনও আমরা বিভক্ত। দেখেন, নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রূপান্তরের দিকে আমাদেরকে যেতে হবে। আলটিমেটলি নির্বাচন ছাড়া তো, জনগণের প্রতিনিধিত্ব ছাড়া তো আপনি গণতন্ত্র নিশ্চিত করতে পারবেন না। কিন্তু এই নির্বাচন আয়োজন নিয়েও নানান প্রশ্ন হচ্ছে। এই অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যেই, যেমন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যদি পিআর পদ্ধতিতে, লোয়ার হাউসে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন না হয়, তাহলে তারা নির্বাচনেই যাবেন না। এখন জামাত ইসলামী আন্দোলন যদি নির্বাচনে না যায়, তাহলে স্বাভাবিকভাবেই একটা সমস্যা তৈরি হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই চাইবেন না যে তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনটা উপহার দেবেন, যেটা বলছেন যে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন, সেই নির্বাচনে এই দুটো দল অংশ না নিক। আবার এনসিপির পক্ষ থেকে নতুন একটা দাবি নিয়ে আসা হচ্ছে যে নতুন সংবিধান করতে হবে। দেখেন, আমরা 2 মাস ধরে ঐকমত্য কমিশনের সাথে সবগুলো দল আলাদা আলাদা একত্রে বসলাম। তার আগে আলাদা আলাদা করে দলগুলো বসেছে। তখন আমরা কিভাবে কাজ করেছি? কনস্টিটিউশনের কোনো একটা আর্টিকেল ধরেছি, এই জায়গাতে সংস্কার করতে হবে, এই জায়গাতে সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, সংযোজন করতে হবে, বিয়োজন করতে হবে। নতুন সংবিধানের কোনো আলোচনা কিন্তু সেখানে ছিল না। এখন নতুন করে গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে। এই বিষয়গুলোতে আমি আবার একটু নূরের জায়গায় ফিরতে চাই। হাসান আল মামুন, ঠিক আছে, আপনার সেই অবস্থান থেকে এই যে হামলা হলো, এই হামলার কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস আপনারা করেছেন নিজের দলের থেকে, যে কেন এমন ঘটলো বা কি ব্যাপার? জি, একটা হলো আমরা সাধারণভাবে এক ধরনের দেখা থেকে আমরা একটা অভিযোগ করে ফেলতে পারি, কিন্তু আসলে এটা এই ঘটনার কি অন্তরালে কোনো ঘটনা, নাকি এটা নিছকই একটা সাধারণ পরিস্থিতি যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী? এটি কোনো সাধারণ পরিস্থিতি না। কেন বলছি আমি, যখন আমরা এই সংবাদ সম্মেলনটা করি, এর আগেই সেনা প্রধানের যে পার্সোনাল অফিসার শামস, তার পক্ষ থেকে নুরুল হক নূরের ফোনে, ব্রিগেডিয়ার শামস, তার ফোন থেকে নুরুল হক নূরের ফোনে একটি ফোন আসে এবং সেখানে কি বলেন, প্রাথমিক দিকে নূরকে রিকোয়েস্ট করা হয় যে তুমি জাতীয় পার্টির ব্যাপারে এত অ্যাগ্রেসিভ হচ্ছ কেন, বা এই ব্যাপারে তোমার কি কথা না বললে নয়, বিষয়টা কি এমন? তারপরে নূর ফোন রেখে দেওয়ার পরে আবার উনি ফোন করে। এটা কি আপনারা এনশিওর হয়েছে এবং নূরের কল লিস্টে ওনার নাম্বার পেয়েছি আমরা। না, উনি কি পরিচয়ে কথা বলছিলেন? ওনার নিজস্ব পরিচয়ে কথা বলেছেন। উনি যে পরিচয় বহন করছেন, এখন যে দায়িত্বে আছেন, সেখান থেকেই উনি এই কথাটি বলেছেন। তো তারপরে আমরা নূরের কাছে পুরো বিষয়টাই জানলাম এবং পরবর্তী সময়ে এক প্রকার হুমকিও দেওয়া হয়েছে যে আপনি এখন থেকে নেক্সট টাইম আর কখনো জাতীয় পার্টি নিয়ে কথা বলবেন না এবং আপনার নেতাকর্মীদেরকে নিবৃত্ত করেন। যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন, তাহলে কিন্তু আমরা পদক্ষেপ নিব। এর পরবর্তী সময়ে আমাদের উপর হামলা হয়েছে। এখানে যে বিষয়টি, আমি আজকে আপনাকে একটা কথা বলি যে আসলে সেনাপ্রধান প্রথম থেকেই 5 আগস্টের পর থেকেই উনি আসলে রিফাইন্ড আওয়ামী লীগ, এটি আসলে উনি মনে প্রাণে চেয়েছিলেন এবং যাদের সাথে ওনার কথা হয়েছে, যেখানেই কথা হয়েছে, এটি প্রস্তাবনা উনি দিয়েছেন। পলিটিক্যালি আপনি কথাগুলো বলতে পারেন না, এটি উনি আমাদের সামনে প্রস্তাবনাও দিয়েছেন। আমি একজন রাজসাক্ষী, উনি আমাদের সামনেও বলেছেন যে আওয়ামী লীগের সবাই তো দোষী না, যারা ভালো আওয়ামী লীগ তাদেরকে আপনি নির্বাচনের সুযোগ দিতে হবে, এই আলাপটি উনি আমাদের সামনে দিয়েছেন। যুক্তির দিকে কি এই বাক্যটি খুব বেশি ভুল বা অযৌক্তিক মনে হয়? কেন অযৌক্তিক মনে হবে না? কারণটা হচ্ছে, আমরা একটা পার্টি করেছি, আওয়ামী লীগ একটা পার্টি। এই আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর এ দেশের প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করেছে।
এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। তাহলে যারা আজকে রিফাইন আওয়ামী লীগ, ভালো আওয়ামী লীগ, এরা কোথায় ছিল? আওয়ামী লীগ যে কিন্তু- অন্যায় করছে, আপনি যদি একটা অন্যায় করেন এবং সেটা যদি আপনি আমার ভাই হন, সেই প্রতিবাদটুকু যদি আমি না করি, অন্তপক্ষে না বলি যে ভাই এটা অন্যায় করছেন আপনি, তাহলে কি আমি দায়ী না? কিন্তু, আমি দোষী না? এই যে 2000 মানুষ হত্যা করা হলো, সেখানে কি আপনি ভালো আওয়ামী লীগ বলবেন? এই প্রত্যেকটা জেলায় জেলায় যারা এই শিক্ষার্থীদের উপর হামলা চালালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রলীগ নেতারা এই শিক্ষার্থীদের উপর হামলা চালালো, আপনি এদেরকে ভালো আওয়ামী লীগ বলবেন? এটা তো কোনো সুযোগ নেই। না, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি যেটা হলো যে সেনাপ্রধান যে বিষয়টি বলতে চেয়েছে, আমি সেই জায়গাটায় আসতে যাচ্ছি যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থক আছে হ্যাঁ, সমর্থক এবং আছে। এবং অনেক নেতাকর্মীও আছে যারা হয়তো বা এই 17 বছরে অন্য আওয়ামী লীগ নেতারা যেভাবে হয়েছে সেরকম হয়নি হয়তোবা। এরকম তো থাকতেই পারে। এখন আমরা কি সবাইকেই মানে এর রাজনীতির বাইরে কাউন্ট করব কিনা, না, মানে এখানে সবাইকে- যুক্তির জায়গাটা আনা যায় না, কিনা? আপনার যৌক্তিক জায়গাটায় সেটা আমি আওয়ামী লীগকে জাস্টিফাই করার জন্য বলি নাই। আমি সেটা সেনাপ্রধানের যে বক্তব্যটা সেটাকে আমি জেনারেল পজিটিভ সেন্স থেকেই বলার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি উনি অন্য কোনো সেন্স থেকে বলেন, ইনি দেশের স্বার্থে জেনারেল সেন্স থেকে বলছেন। জি, আচ্ছা, সেই অধিকারটুকু রাষ্ট্র দিবে কিনা বা জনগণ দিবে কিনা, সেটা তো অলরেডি একটা রায় হয়ে গিয়েছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে। না, স্থগিত করা আছে। হ্যাঁ, স্থগিত করা আছে। তার রাজনীতি মানে কি? কর্মসূচি স্থগিত করা আছে। আছে। তার মানে কি? একটা ডিসিশন কার্যক্রম। হয়ে গেছে যে আপনি যে কোনো ফরম্যাটেই হোক আপনি রাজনীতিতে ইন করতে পারছেন না যতদিন পর্যন্ত এটি স্থগিত আছে। তার মানে এটি রাষ্ট্রের একটি সিদ্ধান্ত হয়ে গেছে। সুতরাং এখানে রিফাইন, ভালো খারাপ, ওই জাস্টিফিকেশনের আর কোনো প্রয়োজনীয়তা নাই। এক। সেকেন্ড হচ্ছে যে এই যে জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, আপনি বলেন এই জিএম খাদের এই বিগত 3টি নির্বাচনের ক্রিয়ানক হিসেবে কাজ করে নাই, এদেশের মানুষের ভোটাধিকার হরণ করে নাই, তাহলে এই জিএম কাদের এখন পর্যন্ত কেন গ্রেপ্তার হয় নাই? এখন পর্যন্ত কেন গ্রেপ্তার হয় নাই? তার মানে এখানে আর তার নামে বিষয়টি- সুনির্দিষ্ট মামলা আছে গ্রেফতার হওয়ার জন্য? হত্যা মামলা আছে অলরেডি। এরকম আমাদের 2-3টা আমরা দেখেছি তো, তার বিরুদ্ধে তো হত্যা মামলা আছে, হত্যা মামলার আসামি সে, কিন্তু সে গ্রেপ্তার হচ্ছে না। এক। 2 নাম্বার হচ্ছে আপনি স্পষ্টত এই যে সেনা প্রধানের কিংবা অন্যান্য যারা আছেন এখানে, এই আওয়ামী লীগের মানে জাতীয় পার্টির মূরকে তারা আওয়ামী লীগ আবার ফিরতে চায়। এই রিফাইন আওয়ামী লীগ যে কথাটা বলেছিল, আওয়ামী লীগের রাজনীতি স্থগিত হওয়ার পর এই কার্যক্রমটি বন্ধ হয়ে গিয়েছে। তার মানে ওই সুযোগটা বন্ধ। সেকেন্ড অপশন কি হিসেবে আছে? ওই যে আপনি কথাটি সুন্দর করে টান দিলেন যে 1986 সালে শেখ হাসিনা জাতীয় পার্টির কাঁধে ভর করে সে টিকেছিল। পরবর্তী সময়ে আবার এই শেখ হাসিনার কাঁধে ভর করে কিন্তু এই জাতীয় পার্টি টিকেছিল। কারণ এই 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটি কার বিরুদ্ধে? স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে। একজন প্রকৃত বন্ধু তো আরেকজন তার প্রকৃত বন্ধুকে সাহায্য হ্যাঁ, করবে। সুতরাং তাহলে এটা কল্পনাপ্রসূত না, এটাই বাস্তব যে এই যে আগামী দিনে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ আমরা- না হয়, তাহলে এই জাতীয় পার্টির কাঁধে ভর করেই আওয়ামী লীগ আগামী দিনে আমরা এই রাজনীতি আলোচনাটা করবে। আবার আসবো। আমরা ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, 1 মিনিট পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। মামুন যে কথাগুলো বলছিলেন যে ঠিক এই মুহূর্তে তাহলে এই আমাদের রাজনৈতিক সমীকরণের জায়গাটায় কি দেখছেন আপনারা? আমরা যেটি স্পষ্টতই বলতে চাই, শুধু আমরা না, যারা এই গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম, আমরা মোটামুটি সবাই, অনেকের সাথে আমরা কথা বলেছি, সবাই মোটামুটি একটা পয়েন্টে আমরা একমত হতে চাচ্ছি যে জাতীয় পার্টি, 14 দল এবং আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে তাদের রাজনীতি স্থগিত রাখতে হবে, এটি একদম ফাইনাল। সেই জায়গা থেকে আমরা যে শঙ্কার জায়গাটি তৈরি হচ্ছে যে সেনাপ্রধান এক তো প্রথমে রিফাইন আওয়ামী লীগ চেয়েছিলেন, সেটি বন্ধ হয়েছে। আমরা যদি 14 দল এবং জাতীয় পার্টির রাজনীতিটা স্থগিত করতে পারি তাহলে এই পথটাও বন্ধ হবে। সর্বশেষ, কারণ উনি তো আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া এবং আওয়ামী লীগ ফ্যামিলির লোক, সেই কিন্তু উনি কিন্তু গণ অভ্যুত্থানের একটি শক্তিশালী স্টেক হোল্ডার। এটি যদি আপনি আমাকে বলেন তাহলে এই এতগুলো লাশ পড়তো না। আমরা কিন্তু মাঠের কর্মী,
আমরা কিন্তু ওই না, যে এই সোশ্যাল জায়গাতে, মিডিয়ার কর্মী না, বুঝতে আমরা পারছি, কিন্তু মাঠের কর্মী। বুঝতে পারছি, Just কিন্তু সেনাবাহিনীর একটা ঘোষণায় এই যে 2000 প্রাণ ঘটেছে, তাহলে প্রথম যখন 144 জারি হয় তখন যদি সেনাবাহিনী স্টেক হোল্ড নিত, সেনাবাহিনী কখন স্টেক হোল্ড নিয়েছে, সে কখন সে অবস্থান নিয়েছে? যখন শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে পড়েছে। তার মানে বিজয় সুনিশ্চিত। মানে নুরুল হক নূর যে বলেছে যে 90% ধাক্কা মানে পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেয়, এটাও না, 99.99 পয়েন্ট। যখন একদম 11th আওয়ারে তখন সেনাবাহিনী বুঝেছে যে জনগণের বিপক্ষে আর কি আমি কোনো লাভ একটা নেই, সুতরাং এটাই করতে হবে। অবস্থানের জায়গা থেকে বলছি যে সেনাপ্রধান ওই সময় যদি ওই স্ট্যান্ডটা, এই লজিক্যাল স্ট্যান্ডটা না দিতেন, তাহলে কিন্তু দেশ এবং জাতি আরো বেশি সংকটে আরো পড়তে পারত। আরো লাশ পড়তো, সেনাবাহিনীর সহপতন হইতো শেখ হাসিনার। শেখ হাসিনা যেরকম পালাইছে, সেনাপ্রধান ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো এদেরও পালাইতে হইতো। কোনো ওয়ে ছিল না। না, সেটা এখানে তো আপনি কথা যে না। কোনো সেনাবাহিনী কোনো way বাংলাদেশের ছিল না। দেশপ্রেমিক আমি আপনাকে বলি, এই যে জুলাই গণ অভ্যুত্থানে যখন আবু সাঈদ হত্যাকাণ্ড ঘটলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গুলি চালালো, 144 জারি হলো, এই রাস্তাঘাট কারা ব্লক করেছে? সেনাবাহিনী। না, তখনও কি সেনাবাহিনী নেমেছে? হ্যাঁ, বিজিবি সেনাবাহিনী তো পুরোটা কন্ট্রোল করেছে। কিন্তু আমরা কিন্তু মিরপুরে সেনাবাহিনীর অবস্থান দেখেছি যে এটা- কিভাবে এটা ছাত্র আপনি পরের জনতা। ঘটনা দেখেছেন, এটা আগস্টের 3-4 তারিখের ঘটনা দেখেছেন, কিন্তু আগস্টের আগের যে ঘটনা, জুলাইয়ের যে ঘটনা, সেখানে তো সেনাবাহিনীর শক্ত অবস্থান ছিল। যখন হেলিকপ্টার থেকে জুলাইয়ের 18-19 যখন গুলি করা হলো, সেনাবাহিনী তখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাস্তায় 144 চলে, মানুষ নামলেই গুলি করতেছে, ধরতেছে, চেক করতেছে, এই সাংবাদিকদের চেক করতেছে সেনাবাহিনী। কোনো মানুষকে, সিভিল মানুষকে কোথাও রাস্তায় যেতে দিচ্ছে না, না। সেটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের স্বার্থে সেই কাজটা না, করছে। আমি কিন্তু তো সেই কথাই বলছি কিন্তু যে গণ আপনার যদি অভ্যুত্থানের- জনগণের প্রতি ওই রকম কমিটমেন্ট থাকতো সেনাবাহিনী, তাহলে তো আপনার আবু সাঈদ হত্যার পরেই এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 100 শিক্ষার্থী হত্যার পরেই সেনাবাহিনী তার অবস্থান নিয়ে নিত। না, আর একটা গুলিও চলবে না এই দেশের। সেনাবাহিনী আর কোনো নিয়েছে তো, সেই অবস্থানটা নিয়েছে তো। সেটা আগস্টে, জুলাইয়ের 16-17 তারিখ আর আগস্টের 3 তারিখ 4 তারিখ, এখানে কত দিনের ডিস্টেন্স? পরিস্থিতি যখন সে সামাল দিতে পারছে না, তখন সে এসে কি করলো? জনগণের পক্ষে দাঁড়াইলো। তার বিকল্প ছিল না। সেনাবাহিনী যদি আরো শক্ত কঠোর অবস্থানে যেত, আপনার কি মনে হয় 5ই আগস্ট জনগণের যে স্রোত নেমেছিল, সেখানে যদি 2 লক্ষ সেনাবাহিনীও রাস্তায় থাকতো, লাশ পড়তে থাকতো, তবু মানুষ আর উঠতো না। এই সুযোগই ছিল না। কারণ যাত্রাবাড়ি আমি নিজে সাক্ষী, সেখানে আমিও অবস্থান করেছি, পুলিশকে গুলি করে নাই। সবচাইতে বেশি হত্যাকাণ্ড ঘটেছে যাত্রাবাড়িতে। মানুষ কি পিছিয়ে গেছে? লক্ষ লক্ষ মানুষ আবার রাস্তায় নেমে এসেছে, লাশ পিছনের দিকে নিচ্ছে, মানুষ আগাচ্ছে। তার মানে এটা তো আপনি যদি সেনাবাহিনী তখন বুঝতে পারছে যে আমরা যদি স্ট্রাইকিং ফোর্সে এইভাবে থাকি, তাহলে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, সেনাবাহিনীর বিপক্ষে চলে যাবে দেশের জনগণ। তখন তারা বাধ্য হয়ে তখন ছাত্রদেরকে সমর্থন দিয়েছে। আমি সর্বশেষ একটি কথাই বলবো, সেনাবাহিনী এদেশের আমাদের গর্ব। আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে সেনাবাহিনী তাদের ব্যারাকে ফিরে যাক। এর আগে কোন রকম 9-6 সাকিব আনোয়ার। রিফাইন্ড জাতীয় পার্টি কিংবা 111-এর স্বপ্ন যদি সেনাবাহিনী দেখে, তাহলে কিন্তু মঈনুদ্দিনের মতো ওয়াকারকেও কিন্তু দেশ ছেড়ে না, পালাতে বাধ্য করা হবে। এই প্রশ্নটা আমরা রাখছি না, কারণ হলো যে সেনা প্রধানের আপনি যে ব্যাখ্যাই দেন, গণ অভ্যুত্থানে খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সেনাপ্রধান এবং তার নেতৃত্বে সেনাবাহিনী সেই জায়গাটা পরিষ্কার করেছে। পরবর্তীতে আমি একটু বলি, পরবর্তীতে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটা উন্নতি ঘটেছে, এর পিছনে সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য। আমি জাস্ট 30 সেকেন্ড। আপনি বলছেন যে সেনা প্রধান এই গণ অভ্যুত্থানের একটা স্টেক হোল্ডার, একজন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। গুড। আওয়ামী লীগের যারা পালাইছে এরা কই ছিল? ক্যান্টনমেন্টে ছিল। এগুলো মানুষ ক্যান্টনমেন্টে ছিল। সেনা প্রধান নিজে আমাদের সামনে, চোখের সামনে উনি স্বীকার করেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং পুলিশের যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, এরা এই সেনানিবাসে অবস্থান নিয়েছিল এবং এদেরকে শেল্টার দিয়ে এই সেনা প্রধান দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে। আর তাকে আপনি স্টেক হোল্ডার বলছেন, তাহলে তো এটা হলো না। আমি বলি এটার ব্যাখ্যাটা শেল্টার দেয়া না, সেটা হলো একটা মানুষ যদি প্রাণ ভয়ে আপনার কাছে আশ্রয় চাইতে আসে। আপনি কি আইনে জানেন কোন অপরাধীকে আশ্রয় দেওয়া এটাও একটা অপরাধ? এটাও একটা অপরাধ।
একদম ল অনুযায়ী আমি বলছি, জি, চ্যালেঞ্জ আমি একটু হিসেবে সাকিব বলছি। আনোয়ারের কাছে আসবো। আপনি একজন অপরাধীকে আশ্রয় দেওয়া মানে হচ্ছে আপনি নিজেও অপরাধী। সাকিব আনোয়ার, ঠিক। এখনকার তাহলে মানে আমি জানি না, অবশ্যই মামুনের তার জায়গার থেকে তার হয়তোবা ক্ষোভ আছে, কিন্তু সেনাপ্রধান, সেনাবাহিনীর যে অবস্থান, জাতির জন্য যেই এই জায়গাটা অনস্বীকার্য। এটা এই ব্যাপারে সেনাপ্রধানও বলেছেন যে তাদের হয়তোবা পরামর্শ দেওয়া যেতে পারে তাকে। কিন্তু আমি সামগ্রিকভাবে ঠিক এই মুহূর্তে পরিস্থিতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে এই দেশের মানুষ বা এই যে ফ্যাসিবাদ বিরোধী এই যে অভ্যুত্থানের মাত্র বছর খানেকের মাথায় এমন একটা শঙ্কা এবং আস্থাহীনতার মধ্যে চলে যাওয়া, সেই জায়গাটিকে আপনি উত্তরণের পথ কিভাবে দেখেন? আপনি আপনার কথার মধ্যেই যেটা বলছিলেন যে এই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার সেনাপ্রধান এবং তার নেতৃত্বে সেনাবাহিনী। অফিসার্স অ্যাড্রেস একটা হয়েছিল সম্ভবত 2 আগস্ট। হ্যাঁ, 2 আগস্টের পরেই পরিস্থিতিটা আসলে সত্যিকার অর্থে পাল্টে গেছে। বিভিন্ন জায়গায় মানে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনী, বিভিন্ন জায়গায় দেখা গেছে। মিরপুর 10 নম্বরের কথা আপনি বলছিলেন, আরও নানান জায়গায়, ঢাকার বাইরেও। ফলে এই অভ্যুত্থানে সেনাবাহিনীর একটা ভূমিকা তো অবশ্যই ছিল। অন্তত বিজয়ের দিকে আমরা যে আসতে পারলাম, 5 আগস্ট আমরা যে দিবসটাকে পালন করছি, এই দিবসেই যে হাসিনাকে পালিয়ে যেতে হলো, হাসিনার যে পতন হলো, তাতে সেনাবাহিনীর অনেক বড় একটা ভূমিকা রয়েছে। আমি বরং এখানে সরকারের একটা দায় দেখি। দেখেন, একটা কথা আমি বারবার বলি যে বর্তমানে যে সরকারটা দায়িত্ব পালন করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, এটা পৃথিবীর ইতিহাসে সম্ভবত সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকা সরকার। কারণ রাষ্ট্রে যত কিছু খারাপ, এর দায় সব রাজনৈতিক দলের। দেখবেন চাঁদাবাজি হয়, এর দায় রাজনৈতিক দলের। কিন্তু দেশে চাঁদাবাজি হলে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে এর দায় তো সরকারের। সরকারকে ওইটা ঠেকাইতে হবে, কিন্তু এর দায় সব রাজনৈতিক দলের। আর যত কিছু অর্জন, যত কিছু ভালো, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে শুল্ক নীতি নিয়ে যে অনেক আলোচনা হলো, এখানে অর্জনের বেলায় সেটা অন্তর্বর্তীকালীন সরকারের। অদ্ভুত বিষয় একটা দেখলাম, এই নুরুল হক নূরের উপরে হামলার পর সরকারের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে তারা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। কার প্রতি নিন্দা জানাচ্ছে? যে রাষ্ট্রের দায়িত্ব তারা পালন করছে। কার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে? যে রাষ্ট্রের দায়িত্বে তারা আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ ওখানে পেটানোর সময় ছিল। আপনি যদি সেনাবাহিনীর কথা বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় তো সরাসরি প্রধান উপদেষ্টার অধীনে। তাহলে সরকার আসলে কার প্রতি নিন্দা জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে? আজকে দেখলাম সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি নুরুল হক নূরকে দেখতে গিয়েছিলেন এবং সেখানেও তিনি বলেছেন এই দায় সরকারকে নিতে হবে। তিনি সরকারের একজন উপদেষ্টা। তাহলে আসলে কে কার উপরে দায় দিচ্ছেন? আরেকজন উপদেষ্টা, আমরা তাকে সবসময় শ্রদ্ধা করি, আমরা একই সাথে মিছিলও করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কিংবা সিভিল সোসাইটির প্রতিনিধি হিসেবে আমরা শেখ হাসিনা 15.5 বছরে অনেককে আমরা পেয়েছি সেমিনার সিম্পোজিয়াম পর্যন্ত, কিন্তু যাকে আমরা মিছিলও পেয়েছি তিনি এখন একজন উপদেষ্টা। তিনিও প্রতিবাদ জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন। কেন? হয়তো তার খারাপ লেগেছে, স্বাভাবিকভাবেই তার ছাত্র, আমরা একসাথে লড়াই করছি, আমরা একই সাথে মিছিল করেছি। নুরুল হক নূর, আসিফ নজরুল স্যার, হাসানুল মামুন, আমরা একসাথে মিছিল করেছি। তো তিনি এখন সরকারি উপদেষ্টা হিসেবে আছেন, তিনিও এখন নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন। এই নিন্দা এবং প্রতিবাদ জানানোর মানে এটার কোনো আইনগত ভুল আছে কিনা? না, আইনগত কোনো ভুল নাই, কিন্তু বিষয় হলো এখন যদি আমি আপনাকে বলি যে হায় আল্লাহ তৌহিদ ভাই, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি বৈশাখী টেলিভিশনের 0 আওয়ারে এই কথাটা বলতাম, আপনি তখন আমাকে বলবেন ভাই আপনি তো 0 আওয়ারেই বসে আছেন, বৈশাখী টিভি স্টুডিওতে বসে আছেন, আপনি বলেন, এটাই তো স্বাভাবিক। সুতরাং এখন আমার এটা বলার সুযোগ নাই হায় আল্লাহ তৌহিদ ভাই আমার যদি ক্ষমতা থাকতো। আপনার হাতে ক্ষমতা এখন আছে, তো সেরকম আপনার হাতে এখন ক্ষমতা আছে, আপনি এই রাষ্ট্রটাকে ভালোভাবে চালাইতে পারেন, ওই ক্ষমতা আপনার হাতেই আছে। আর আপনি যদি মনে করেন যে না, তারপর আপনি চালাইতে পারতেছেন না, তাহলে আপনাকে সেটা তো বলতে হবে, স্পষ্ট করতে হবে। ভালোভাবে পরিচালনার জায়গাটায় তো জেন্টলম্যানস এগ্রিমেন্ট হিসেবে তারা নিন্দা প্রতিবাদ জানাতেই পারে। নিন্দা প্রতিবাদ জানানোর পরে আপনি কি করেছেন? স্পষ্ট ভিডিও ফুটেজ আছে, কয় ঘন্টা পার হয়েছে, এখন পর্যন্ত আপনি কাউকে গ্রেফতার করছেন। আচ্ছা, আরেকটা কথা বারবার আসছে,
সেটা হলো জাতীয় পার্টি কিংবা জাতীয় পার্টির চেয়ারম্যান এখন হোসেন মোহাম্মদ এরশাদের ভাই জিএম কাদের, ওনাকে কেন গ্রেফতার করা হবে বা কেন হবে না? আচ্ছা, আপনি হাইবুল আওয়ালকে গ্রেফতার করেছেন, নুল হুদাকে গ্রেফতার করেছেন না, সিইসি, সাবেক সিইসি, 2018-24 নির্বাচন তারা করেছেন। তো 2014-18-24 তিনটা নির্বাচনকেই মানে শেখ হাসিনা যেভাবে নির্বাচনটা করতে চেয়েছে সেভাবে করার জন্য সহযোগী হিসেবে কাজ করেছে এই জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে। আপনি যে কারণটা বললেন, এই কারণ উল্লেখ করে এগুলাকে বলা হয় ডেসক্রিপটিভ এবং ন্যারেটিভ ডিসকোর্সের মামলা। এই মামলা কি কেউ করেছে তাদের বিরুদ্ধে? না, তাদের ফ্যাসিবাদকে লেজিটিমেট করার জন্য প্রথম জাতীয় পার্টি এই ব্যাপারে, এটা কিন্তু সবাই জানে, সবাই বলছে, কিন্তু আমি এটি জানতে চাই যে কোনো জায়গা থেকে বা আপনি বা কেউ আপনার কি জানেন কি না? এখন পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে না, এই কথাও আমরা কিন্তু বলে আসছি যে এমন অনেককে গ্রেফতার করা হয়েছে যিনি আসলে মানে ওই সরাসরি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, হত্যা মামলায়। এবং মানে গণহত্যা বলে তো মামলা হয় নাই, মামলা হয়েছে যে আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গায় উত্তরাতে অনেক জনগণ এগিয়ে আসছিল, তখন আপনার দিক থেকে গুলি ছোড়া হয়েছে, তারপর আপনি গুলি ছুড়েছেন, তারপর সেই গুলিতে একজন নিহত হয়েছেন। না, কিন্তু যেই লাইনটা আপনি বলছেন এবং মামুনুম বলছিল যে একটি সরকার ফ্যাসিবাদ হয়ে ওঠার পেছনে যে লেজিটিমেসি দেওয়া, সেটি এইভাবে জাতীয় পার্টি দিয়ে গিয়েছে। সেই সময় যদি জাতীয় পার্টি তার অবস্থানের জায়গাটি পরিষ্কার করতে পারতো, তাহলে বাংলাদেশের গণতন্ত্রটা এভাবে অবশ্যই এই ন্যারেটিভ, এই ডিসকোর্সে কোনো মামলা কি হয়েছে? না, এই ডিসকোর্সে হয় নাই, সেটাই বলছিলাম যে আপনি তো অনেককে গ্রেফতার করেছেন এমন যে আসলে তারা সরাসরি হত্যা মামলায় আসার মতো না, তার অন্য আরো অনেক অপরাধ আছে, কিন্তু সে সরাসরি হত্যা করেছে এটা আসলে কোনোভাবে আপনি প্রমাণ করতে পারবেন না, তারপর তো গ্রেফতার করেছেন। তাহলে জাতীয় পার্টির চেয়ারম্যানের ক্ষেত্রে আপনি সেটা করতে পারছেন না, কেন করতে পারছেন না? এখন এইটা কে করবে? এই সরকারই তো করবে, সরকারবাদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক বয়স এবং তিনি একটু অসুস্থ। ওনার চেয়ে বয়োজ্যেষ্ঠ আওয়ামী লীগের কোনো নেতাকে গ্রেফতার করা হয় নাই? হয়েছে তো। ওনার চেয়ে বয়োজ্যেষ্ঠ মানে রাজনৈতিক কত নেতাকে গত 15.5 বছরে, যে সময় তারা আরামায়েশে ছিলেন, শেখ হাসিনাকে সুবিধা দিয়ে তারা আরামায়েশে ছিলেন, সে সময় আমাদের কত নেতাকে কারাবরণ করতে হয়েছে। আমার নেতা মাহমুদুর রহমান মান্না 2 বছর কারাভোগ করেছেন। সে সময় তিনি হার্ট অ্যাটাক করেছিলেন, সে সময় তাকে চিকিৎসা দেওয়া হয় নাই, হাসপাতালে তার চিকিৎসা চলছিল, হাসপাতাল থেকে তাকে সরাসরি রিমান্ডে পাঠানো হয়েছে। এই ঘটনাগুলো তো ঘটেছে। এখন আপনি যদি এসে বলেন যে তিনি বয়োজ্যেষ্ঠ, তিনি অসুস্থ, তাকে আপনি গ্রেফতার করেন, তারপর হাসপাতাল তাকে বলুক যে না তিনি অসুস্থ, তাহলে তাকে স্পেশাল ট্রিটমেন্ট যেভাবে রাখা যায় সেভাবে রাখেন। যদি তাও না পারেন, ঠিক আছে, আপনি তারপরে তাকে হাউস অ্যারেস্ট করেন, কোনো সমস্যা তো নাই, রাষ্ট্র তো ব্যবস্থা আছে। কিন্তু আমার কথা হলো যে জিএম কাদেরকে কেন গ্রেফতার করতেই হবে? করতেই হবে মানে আমি এই প্রশ্নের উত্তরটা নিব দুইজনের কাছে থেকে একটা ছোট্ট বিরতি নেওয়ার পরে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত ইস্পানি মির্জাপুর 0 আওয়ার। আমাদের আজকের বিষয় অস্থির সময়। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবে। আমি দুইজনের কাছেই প্রশ্ন রাখতে চাই যে বিভিন্নভাবে, এবং শুধু আপনাদের কাছে না, আমি বিভিন্নভাবেই এটা জানতে পারছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, বিভিন্ন নেতাদের বক্তব্য দেখছি, জাতীয় পার্টির চেয়ারম্যানকে কেন গ্রেপ্তার করা হবে, মানে এই জায়গাটা হঠাৎ করে কেন আসছে, কেন গ্রেপ্তার করতেই হবে, এরকমের চাপটা কেন আসছে? আমি বলবো, বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান কোন একজন ব্যক্তি সেই হিসেবে তো আসলে আমরা কথা বলছি না। শেখ হাসিনার 15.5 বছরের স্বৈরাচারী রেজিমকে যারা টিকিয়ে রেখেছিল, যারা এই রেজিমের সহযোগী এবং সুবিধাভোগী, তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে, স্পষ্ট অবস্থান আমাদের। এখন তার বিরুদ্ধে হত্যা মামলা যদি হয়ে থাকে, হত্যা মামলায় আপনি হয়তো প্রমাণ করতে পারবেন না, বা তদন্ত করে হয়তো তার বিরুদ্ধে কিছু পাওয়া যায় না, আপনি তাকে গ্রেফতার করতে পারছেন না, ওকে, ভালো, কোনো সমস্যা নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে তো কিছু আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা একজন আছেন, তার অধীনে তো পুলিশ আছে, পুলিশ বাদী হয়ে, রাষ্ট্রবাদী হয়ে মামলা করতে পারে না। তো এই রাষ্ট্র এখন যারা চালাচ্ছে তারা তো এই অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে, তারা কি অভ্যুত্থানের কেন হয়েছিল, অভ্যুত্থানের আগের বাংলাদেশ দেখে নাই, ওই সম্পর্কে তাদের ধারণা নাই। তাহলে 2014, 18, 24 নির্বাচনকে যারা লেজিটিমেট করেছে, যারা শেখ হাসিনার
সুবিধাভোগী ছিল এবং শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল, তাদের বিরুদ্ধে যেভাবে মামলা সাজানো যায় এটা আমরা বলতে পারবো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি তার পুলিশ বাহিনীর সাথে আলোচনা করে সেটা করতে পারতেন। 1 বছর পার হয়ে যাবার পর নিন্দা এবং প্রতিবাদ জানানোর মধ্য দিয়ে আপনি শেষ করতে পারবেন না। অবস্থান স্পষ্ট। আমি যে কথাটি বলবো যে আজকে রুহুল কবির রেজভী ভাই এই প্রশ্নটি করেছেন যে এখন পর্যন্ত কেন জিএম কাদের গ্রেপ্তার হন না, এটি আজকে প্রশ্নটি করেছেন, আমি দেখেছি একটি মিডিয়ায়। তো এখানে সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক কিন্তু গ্রেপ্তার হয়েছে। রুহুল কবির রিজভী আহমেদ আরও একটি প্রশ্ন করেছেন যে জাতীয় পার্টি বাংলাদেশে কেন রাজনীতি করে। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো কেন করেছেন এইটার প্রেক্ষাপটে আসলে ওনাকে গ্রেপ্তার করা উচিত। মানে কিভাবে সাহসটা পাচ্ছে রাজনীতি করার এবং তারা কেন গ্রেপ্তার হচ্ছে না, কিভাবে অবাধে ঘুরে বেড়াচ্ছে। যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এখন জেলে, জাতীয় পার্টি বাহিরে থাকবে কেন? প্রশ্নই আসে না। কারণ আপনি গণতন্ত্র হত্যা করেছেন, আপনি প্রত্যেকটা অন্যায়কে সাপোর্ট করেছেন, আপনি তাহলে আপনার কি শাস্তি হবে না? অবভিয়াসলি আপনার শাস্তি হবে। সুতরাং এখানে আমরা বলবো যে জাতীয় পার্টির প্রত্যেকটা নেতাকর্মী যারা আমি আজকে জাতীয় পার্টিকে আমি আজকে ক্ষমা করে দিতাম যদি এই জুলাই গণঅভ্যুত্থান যখন শুরু হয়েছিল তখন যদি বলতো যে এই যে শিক্ষার্থীদের যে উপর যে হামলা জিএম কাদের বলেছিলেন সংসদে একদিন বলেছিলেন যে এদের এই আন্দোলন এটা যৌক্তিক আন্দোলন, এটা বলতেই পারে, কিন্তু আপনার অবস্থানটা কি ছিল? মানলাম আপনি বুট করছেন 15 বছর একজনের সাথে, আপনার শিক্ষার্থীদের উপর গুলি চালাচ্ছে, জিএম কাদের তখন রাস্তায় দাঁড়িয়ে এসে বলতো যে আমার এই শিক্ষার্থীদের উপর আর একটা গুলিও চালানো যাবে না। আমি বিরোধী দলের জায়গায় বলেছেন, তো সংসদে বলেছেন প্রধানমন্ত্রীর সামনে। উনি এটা বলেন নাই যে গুলি চালানো বন্ধ করেন, একজন শিক্ষার্থী হত্যা করা যাবে না, এই কথা উনি বলেন নাই। উনি বলেছেন যে শিক্ষার্থীদের যাবে যৌক্তিক বিবেচনা করা হোক, এই বংশং আলাপ, এর বাইরে কোনো কিছু না। সুতরাং এই বিগত সময়ে যারা আওয়ামী লীগের প্রত্যেকটি অন্যায়কে শেল্টার দিয়েছে, সুতরাং প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং রাজনৈতিকভাবে জাতীয় পার্টির রাজনীতি সেটি নিষিদ্ধ করা উচিত বলে আমরা মনে করি। আমি আসলে শেষ সময় চলে আসছি, কিন্তু তারপর আমি ছোট্ট করে, আপনারা দুজন এই অভ্যুত্থানের সরাসরি রাজনীতি করেছেন এবং দুজন দীর্ঘ সময় রাজপথের রাজনীতি করছেন। একটি রাজনৈতিক দলের রাজনীতি কি আসলে নিষিদ্ধ করা যায় কিনা? আমি বলি একদম স্পষ্টভাবে, আমার বক্তব্য হচ্ছে আপনি রাজনীতি করেন জনগণের জন্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য। রাজনীতির দুটা জিনিস আমি আরেকটু যোগ করে দিই, যদি জিএম কাদের কোনো ফৌজদারি অপরাধ করে থাকে, এই যে কথাগুলো আমরা বলছিলাম যে গণতন্ত্র বা এটাকে রাখার জন্য, এরকমের একটি মামলার আমি উদাহরণ দিই। লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য অনেক কিছু করে নিয়ে সেখানে গিয়েছেন, কিন্তু তিনি যে এখানে যে অন্যায়টা করেছিলেন, ইংল্যান্ড সেই শাস্তিটা তাকে দেয়, ফাঁসি দেয়, বেশ কিছু খুনের দেয়। কারণ এইটা তাদের লেজিটিমেট ছিল যে এই অন্যায়টাকে তারা দেবে না। কিন্তু লর্ড ক্লাইভ কিন্তু দেশের জন্যই কাজ করছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য। কারণ আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে এই যে গণতন্ত্রকে তিনি এই চাপা দিয়ে ফ্যাসিবাদকে সহযোগিতা করার, এইভাবে তার বিরুদ্ধে আইন হতেই পারে, কিন্তু রাজনীতি নিষিদ্ধ করাটা কেন? একটা পার্টির এন্টিটি তো শুধু একটা নেতা না, একটা নেতা না, সে নেতা প্রধান। কিন্তু এই রাজনীতি নিষিদ্ধ হয়েছে পৃথিবীর ইতিহাসে, কিন্তু এটা নতুন না। এই ধরনের ঘটনা কিন্তু আরো আছে। এখানে মূলত যে ঘটনাটি ঘটেছে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এখানে কিন্তু একটি গণহত্যা হয়েছে। 2000-এর অধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। যেমনটা জার্মানিতে কিন্তু নাৎসি বাহিনী যেটি করেছিল, সেম ঘটনা কিন্তু বাংলাদেশে হয়েছে। সুতরাং এখানে যারা গণহত্যা চালাবে, যারা এদেশের মানুষকে গুলি করে হত্যা করবে, তাদের রাজনীতি করতে দিবেন আপনি শুধু বলতে পারেন যে আপনি তো এটা আইন নেই, আপনি একটা মানুষকে হত্যা করে ফেলবেন আর আপনাকে রাজনীতির অ্যাক্সেস দিবে, এটা তো আসলে কখনো উচিত না। যে রাজনীতি জনগণের জন্য, সেই জনগণকে মেরে আপনি আবার রাজনীতির সুযোগ সুবিধা চাইবেন, সেটা আসলে কখনো হতে পারে না। শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি অযৌক্তিক, এমন দাবিতে আমরা ভীত সন্ত্রস্ত নই। আমরা আশা করছি সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না, জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে।
হ্যাঁ, তিনি আর একটা কথা বলেছেন, তার নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন। হয়তোবা ওই যেভাবে প্রস্তুত তারা ছিলেন যেদিন নুরুল হক নূরের উপর হামলা হলো সেদিন, ঠিক একইভাবে হয়তো তিনি প্রস্তুত থাকতে বলেছেন, অর্থাৎ রাষ্ট্রকে আবারও অস্থিতিশীল করার একটা ঘোষণা তো তিনি দিলেন। ওনাকে মাঝে মাঝে দেখি টিভি টকশোগুলোতে, মনে সম্ভবত এখনও কথাবার্তা বলেন, টিভি টকশোগুলোতে এখনও যান, কথাবার্তা বলেন। ভাই যেটা বলছিলেন মামুন ভাই, যে পৃথিবীতে এরকম অনেক নজির আছে কোনো রাজনৈতিক সংগঠনকে সেই দেশে ব্যান করা, তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, কিংবা দলকেই আসলে নিষিদ্ধ করার, এরকম অনেক নজির আছে, উদাহরণ দেওয়ার দরকার নাই। ফলে এটা করা যাবে না এমন না। আরেকটা বিষয় হলো, কেন মানে পুরো দল? কারণ ধরেন একজন হোসেন মোহাম্মদ এরশাদ কিংবা একজন জিএম কাদের যদি থাকতেন একটা দলে, একজন ব্যক্তি, তাহলে তাকে আসলে চুজ করতো না শেখ হাসিনা ওই নির্বাচনগুলোকে লেজিটিমেট করতে। তার একটা দল ছিল এবং দল হচ্ছে ব্যক্তির সমষ্টি। ফলে এই ব্যক্তিরা মিলেই একটা দল তৈরি হয়েছে এবং সেই দলের শক্তি নিয়েই হোসেন মোহাম্মদ এরশাদ বা জিএম কাদেররা 2014, 24, 2018 করতে পেরেছেন, সহযোগিতা করতে পেরেছেন। ফলে সামগ্রিকভাবেই দায়টা দলের উপরেই আসবে, এটা খুব স্বাভাবিক। আর একটা বিষয় হলো রাজনীতির বিষয়, তো মানে রাজনীতি তো আলটিমেটলি রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি থাকার বিষয়। তো যারা রাষ্ট্রই চায় নাই তারাও তো সেই রাষ্ট্রের ক্ষমতায় যেতে চায়। ফলে জাতীয় পার্টিও চাইছে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে, কিন্তু ভয়ঙ্কর বিষয়টা হলো এই জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হচ্ছে, সেই তথ্য তো গণমাধ্যমের সূত্রেই আমরা জানতে পারছি। আমরা নিজেরা যদি কোনো জায়গা থেকে তথ্য জানি, সে কথাগুলো নাই বললাম, গণমাধ্যমে তো এই তথ্যগুলো উঠে আসছে কীভাবে আওয়ামী লীগ এই জাতীয় পার্টির মাধ্যমে আবারও সামনে নির্বাচনে, ফলে সামনের নির্বাচনে আবার যদি এই জাতীয় পার্টি এবং এর মধ্যে যদি আওয়ামী লীগ যদি আবার শেষ প্রান্তে শেষ করতে হচ্ছে, তারপর আমি একটা কথা বলি যে জামায়াত ইসলামীকে কিন্তু এরকম ভাবে নিষিদ্ধের খেলা খেলেছিল শেখ হাসিনা। জামায়াত ইসলামী এখন রাজনীতি করছে। হ্যাঁ, জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করেছিল, সেটা নিষিদ্ধ করেনি, রাজনীতির খেলা খেলেছে, নিষিদ্ধ করব। হ্যাঁ, তারা রাজনীতির খেলা খেলেছে, ওটা ছিল রাজনীতির খেলা শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে এসে ওটা ছিল তার রাজনীতির খেলা। এবং এই কারণে আপনার ওই খেলায় আপনি আলটিমেটলি জামাত ইসলামের 71-এ কি পজিশন ছিল, সেই পজিশনটার পরবর্তীতে বাংলাদেশে বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশে মানে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে তাদেরকে আসলে কিভাবে আসা উচিত ছিল, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করা যায় নাই আলটিমেটলি এই খেলা খেলতে গিয়ে। তো এখন তো আমরা কোনো খেলার কথা বলছি না। 15.5 বছরের শেখ হাসিনার এই লাস্ট রেজিমের কথা যদি বলি, সে সময় তারা এত পরিমাণ অন্যায় করেছে। ধন্যবাদ। একদম শেষ প্রান্তে হাসান মামুন, আপনাকেও ধন্যবাদ। রাজনীতি নিষিদ্ধের পক্ষে নই, কিন্তু কোন রাজনীতি নিষিদ্ধের পক্ষে নই, রাজনীতির জায়গাটি আপনারা যারা চীন জাপানের যুদ্ধের কথা ইতিহাস জেনে থাকবেন, সেখানে জানবেন সেখানে কিভাবে ভাইরাস বা সংক্রামক রোগ দিয়ে চরমভাবে মানবতা বিরোধী কাজ করা হয়েছিল। আপনারা যারা জার্মানির কথা বলেন তারা জানবেন যে তারাও কিভাবে কাজ করেছিল। আপনারা যারা স্প্যানিশ, স্পেন, পর্তুগাল, নরওয়ে, ইংল্যান্ড এবং এইসব দেশের নাবিকরা যে বিভিন্নভাবে সমুদ্রে যাত্রা করেছে এবং বিভিন্ন দেশে গিয়েছে, সেখানে গিয়ে তারা কী ধরনের কলোনিয়ালিজম শুরু করেছে, কিভাবে নিষ্ঠুর কাজ করেছে, সেই জায়গাগুলো আপনারা জানেন। পৃথিবীতে যে কয়টি এরকমের গণ অভ্যুত্থান হয়েছে তার মধ্যে একটি বাস্তিল দুর্গের কথা আপনারা জানেন, ফরাসি বিপ্লব। সেই রকমের একটি বিপ্লব কিন্তু আমাদের দেশেও হলো। গণভবন সেইভাবেই বাস্তিল দুর্গের জায়গায় যদি গণভবনকে রাখা হয় সেরকম ভাবা যেতে পারে। সেই বাস্তিল দুর্গে যেভাবে ভিন্ন মতদেরকে আটকে রাখা হতো, আমাদের দেশেও সেরকম আয়নাঘর ছিল। এই সব কিছুর বাস্তবতাটাকে সামনে এনে কারা আসলে রাজনীতি করবেন, কারা আসলে কথা বলবেন, কারা আসলে হঠাৎ করে সুশীল হয়ে গেলেন গত 17 বছরে বিভিন্নভাবে সুবিধাভোগী হলেন, এবং তখন তাদের অবস্থান ছিল যে সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিছুটা পরামর্শ দিয়েও হলেও এক ধরনের পরিস্থিতিতে নেওয়ার। কিন্তু তারা এখন এমন জায়গায় গিয়ে বিভিন্ন সমালোচনা করছেন, বিভিন্ন ধরনের আলোচনা তুলছেন। একটা জিনিস আমি আইনগতভাবে বলি, জার্নালিজমে দুর্বলের পাশে সাংবাদিকদেরকে দাঁড়ানোর একটা সহজ স্বাভাবিক এথিক্যাল জায়গা বলে দেওয়া হয়েছে।
কিন্তু সাংবাদিকরা এটা মনে রাখবে কিনা যে আওয়ামী লীগ কি আসলে দুর্বল নাকি অপরাধী? শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।